প্রথমে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। ইস্পাত পণ্যের আমদানিতে ৩ বছরের জন্য শুল্ক চাপালো ভারত। নির্মলার অর্থমন্ত্রকের সিদ্ধান্তে বিপাকে বহু দেশ। ২৮ আসনের মধ্যে ২০টি পেতেই হবে। কলকাতা ও শহরতলির বিজেপির নেতাকর্মীদের লক্ষ্য বেঁধে দিলেন অমিত শাহ। এক সন্তানে থামবেন না, আরও চাই। হিন্দু জনসংখ্যা বাড়াতে মুখ্যমন্ত্রীর বার্তা। দিলীপ বাবুর প্রত্যাবর্তন। ৮ মাস পর পশ্চিমবঙ্গ বিজেপির বৈঠকে দিলীপ ঘোষ। ইভিএমে ভোট চুরি নয়, আসল কারচুপি কোথায়? বিজেপির ষড়যন্ত্র ফাঁস করলেন অভিষেক। ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তার আর্জি নিয়ে মোদি সাক্ষাৎ অধীর চৌধুরীর। খালেদা ঋণ থাকলে শোধ করবেন তারেক, বলেন তার কোনো কথায় আঘাত পেয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী। গণেশ আঙ্গুল তুলেছেন, ওকে বলেছি আঙ্গুল নামে কথা বলুন, আপনি মনোনীত, আমি নির্বাচিত। ১৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট ২০০টি কার্তুজ উদ্ধার গাড়ি থেকে। বর্ষবরণকে হামলার ছক। বছর শেষের আগে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন পার্থ। হাতে চোট পেয়ে ২৫ দিন চিকিৎসাধীন। একই লঞ্চার থেকে পরপর দুবার ছোড়া হলো প্রলয়। নিখুঁত লক্ষ্যভেদে সফল ভারতীয় ক্ষেপণাস্ত্র। সমাজ মাধ্যমে অশালীন ছবি ভিডিও রুখতে নতুন নির্দেশিকা জারি কেন্দ্রের। অনলাইন প্ল্যাটফর্মগুলিকে হুঁশিয়ারি। দিলীপ বাবুর প্রত্যাবর্তন। ৮ মাস পর পশ্চিমবঙ্গ বিজেপির বৈঠকে দিলীপ ঘোষ ডাক পেলেন অমিত শাহের আলোচনায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠকে রাজ্য বিজেপির অন্য নেতাদের সঙ্গে ডাক পেলেন দিলীপ ঘোষও। ৮ মাস পরে প্রকাশ্যে তাকে বিজেপির কোনো বৈঠকে দেখা গেল। গত এপ্রিল মাসে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে সস্ত্রীক গিয়েছিলেন দিলীপ। তারপর থেকে রাজ্য বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ছিল তার। ভোটের মুখে এবার সেই বরফ ধীরে ধীরে গলতে শুরু করেছে বলে অনেকের মত। সেই কারণেই কলকাতায় শাহের বৈঠকে তাকেও ডাকা হলো। পশ্চিমবঙ্গ বিজেপির সাংসদ এবং বিধায়কদের নিয়ে সল্টলেকের সেক্টর 5 একটি হোটেলে বুধবার বৈঠকে বসেছেন শাহ। সেখানে ডাকা হয়েছে দলের প্রাক্তন সাংসদদেরও। দিলীপ ছাড়াও রয়েছেন লোকেশ চট্টোপাধ্যায়, অর্জুন সিং, সুভাষ সরকার, নীতিশ প্রামাণিকেরা। তবে গত কয়েক মাসে দলের নানা কর্মসূচিতে এরা কেউ দিলীপের মতো ব্রাত্য ছিলেন না। মমতার সঙ্গে দীঘায় সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর বৈঠক হোক বা রাজ্য বিজেপির শীর্ষস্তরের কোনো বৈঠক, কোথাও দিলীপকে ডাকা হয়নি। এমনকি গত ২৫শে ডিসেম্বর অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতায় জাতীয় গ্রন্থাগারে রাজ্য বিজেপির আদি নেতাদের নিয়ে যে সম্মেলনের আয়োজন করা হয়েছিল, দিলীপ সেখানেও ডাক পাননি। বুধবার শাহের এই বৈঠকে তার উপস্থিতি তাই আলাদাই তাৎপর্য বহন করছে। ইভিএমে ভোট চুরি নয়, আসল কারচুপি কোথায়? বিজেপির ষড়যন্ত্র ফাঁস করে রাহুলকে নিশানা অভিষেকে। বছর শেষে দিল্লির নির্বাচন কমিশনের দপ্তর অভিযানের পর রীতিমতো বোমা ফাটালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সাপ কথা, ভোট চুরি অবশ্যই হচ্ছে, কিন্তু সেটাই ইভিএমে নয়, ভোটার তালিকায়। সেই কারচুপি ধরে ফেলেছে তৃণমূল। একই সঙ্গে নাম না করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকেও নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার কথায় শুধু রাজনৈতিক গরুর মতো জ্ঞানকপ চালে সমস্যার সমাধান হবে না, লড়তে হবে রাস্তায় নেমে। সে ২০১৯ লোকসভা নির্বাচনে হারের পর থেকেই কংগ্রেস সহ বিরোধী শিবিরের একটা বড় অংশ নিশানা করে আসছে ইভিএমকে। কংগ্রেসের এতদিনের অভিযোগ ছিল ইভিএমে কারচুপির জেরেই এত বড় ব্যবধানে জিতছে বিজেপি। বুধবার নির্বাচন কমিশনের দপ্তরের সামনে দাঁড়িয়ে সে অভিযোগ এক প্রকার খারিজ করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলে দিলেন, উপরতলার নির্দেশে ভোট চুরি করছে নির্বাচন কমিশন, কিন্তু কারচুপি ইভিএমে হচ্ছে না। ইভিএম তো পরীক্ষা করা যায়, আসল কারচুপি হচ্ছে ভোটার তালিকায়। সেই কারচুপি তৃণমূল কংগ্রেস ধরে ফেলেছে। গণেশ আঙ্গুল তুলেছেন, ওকে বলেছি আঙ্গুল নামে কথা বলুন, আপনি মনোনীত, আমি নির্বাচিত। এতদিন লড়াই চলছিল দূর থেকে, এবার তৃণমূল তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি লড়াই বেঁধে গেল মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের। বুধবার নয়াদিল্লির নির্বাচন সদনে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের যে বিবরণ অভিষেক দিয়েছেন, তাতে সেই বিষয়টি স্পষ্ট। অভিষেক বৈঠকের পর বলেন, গণেশ কুমার একাই কথা বলেছেন, আরও দুজন কমিশনার ছিলেন, তারা কথা বলেনি। আমরা বলা শুরু করতেই থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। উচ্চ গলায় কথা বলে আমার দিকে আঙ্গুল তুলেন গণেশ। তখন আমি বলি, আঙ্গুল নামে কথা বলুন, আপনি কিন্তু মনোনীত, আমি জনগণের দ্বারা নির্বাচিত। ভাববেন না আপনি জোর গলায় কথা বললে আমরা দমে যাব। অভিষেক জানান, গণেশ কুমার তাদের তোলা 10টি প্রশ্নের মধ্যে 2-3টির বেশি জবাব দিতে পারেননি। পশ্চিমবঙ্গ ছাড়া গুজরাট, তামিলনাড়ু, কেরল, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়ের মতো রাজ্য এসআইআর হচ্ছে, সেখানে নামবাদের হার পশ্চিমবঙ্গের তুলনায় বেশি। তাও কেন এ রাজ্যে শুধুমাত্র মাইক্রো অবজারভার নিয়োগ করা হচ্ছে, সেই প্রশ্ন বৈঠকে তুলেন অভিষেক। পশ্চিমবঙ্গের এসআইআর কাজে গুজরাটের একটি বেসরকারি সংস্থা কাজ করছে বলে গণেশ কুমার কাছে সরাসরি অভিযোগ জানান অভিষেক। তৃণমূলের দাবি গণেশ জানান এমন হওয়ার কথা নয়, তখন পাল্টা অভিষেক তাকে জানিয়ে দেন তিনি দরকারে সমস্ত তথ্য প্রমাণ পাঠিয়ে দেবেন। তৃণমূলের এক সাংসদের দাবি, বৈঠকে অভিষেক সরাসরি গণেশ কুমারকে বিজেপির দালাল বলে আক্রমণ শানিয়েছেন।
ইস্পাত পণ্যের আমদানিতে ৩ বছরের জন্য শুল্ক চাপালো ভারত। নির্মলার মন্ত্রকের সিদ্ধান্তে বিপাকে পড়তে চলেছে কয়েকটি দেশ। ইস্পাতের কয়েকটি পণ্যের আমদানিতে ৩ বছরের জন্য শুল্ক আরোপ করেছে ভারত। বলা হয়েছে ৩ বছরে 12% থেকে ধীরে ধীরে 11% নামবে শুল্ক। ঘরোয়া অর্থনীতিকে রক্ষা এবং ইস্পাতের পণ্যে দেশীয় বাজার ধরে রাখতে এই পদক্ষেপ। মঙ্গলবার শুল্ক আরোপের সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, নির্মলা সীতারমণের মন্ত্রকে শুল্ক আরোপের সিদ্ধান্তের নিশানায় রয়েছে আসলে চীন। সেখান থেকেই প্রতি বছর প্রচুর পরিমাণে সস্তার ইস্পাত পণ্য ভারতের বাজারে আসে। এর ফলে দেশে তৈরি পণ্য মার খায়। বাইরে থেকে আসা সস্তার পণ্যগুলির মান উন্নত না হলেও দামে কম হয়, সেগুলি বেশি বিক্রি হয় বাজারে। বাজারের এই প্রক্রিয়ায় হ্রাস টানতে উদ্যোগী হয়েছে ভারত সরকার। তবে কয়েকটি উন্নয়নশীল দেশকে এই শুল্কে ছাড় দেওয়া হয়েছে। ছাড় পেয়েছে স্টেইনলেস স্টিলের মতো বিশেষ ইস্পাতের পণ্যগুলিও। শুল্ক প্রযোজ্য হবে চীন, ভিয়েতনাম, নেপাল থেকে আমদানিকৃত পণ্যের উপর। বিদেশ থেকে আমদানিকৃত সস্তার পণ্য কোনোভাবেই যাতে দেশীয় বাজারে থাবা বসাতে না পারে তা নিশ্চিত করতে চায় সরকার। 28 আসনের মধ্যে 20টি আসন পেতেই হবে। কলকাতা ও শহরতলির বিজেপি নেতা কর্মীদের লক্ষ্য বেঁধে দিয়ে গেলেন অমিত শাহ। সায়েন্স সিটি অডিটোরিয়ামে বুধবার দুপুরে কলকাতা মহানগর কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মাত্র 5 বছরের মধ্যে কিভাবে 3টি বিধানসভা আসন থেকে 77টিতে এবং 2টি লোকসভা আসন থেকে 18টিতে উঠে এসেছিল বিজেপি, মঙ্গলবার তা মনে করে দিয়েছিলেন অমিত শাহ। বছর দেড়েক আগের লোকসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা কমলেও 2021 সালের চেয়ে ভোট যে 1% বেড়েছিল তাও মনে করে দিয়েছিলেন। কিন্তু বুধবার দলের অভ্যন্তরীণ কর্মসূচিতে নেতাকর্মীদের মনে করে দিলেন ঠিক তার বিপরীত কথা। কলকাতা এবং সংলগ্ন শহরতলিতে কোনো বিধানসভা আসনে যে বিজেপির হাতে নেই সে কথা মনে করে লক্ষ্য বেঁধে দিয়েছেন শাহ। বছরের শেষ দিনে মহানগরের বিজেপি কর্মীদের উপরে কার্যত চাপ বাড়িয়ে দিয়ে গেলেন অমিত শাহ। 4টি সাংগঠনিক জেলায় মোট 28টি বিধানসভা আসন রয়েছে। বিজেপি সূত্রের খবর, এই আসনগুলির মধ্যে 20টিতে জয়ের লক্ষ্য নিয়ে বিজেপিকে ঝাঁপাতে হবে বলে শাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন। যদিও সর্বশেষ নির্বাচনেও এই এলাকায় ফলাফল তৃণমূল 26, বিজেপি 2। শাহ বুধবার সেই 2 বাড়িয়ে 20 করার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন। 150 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট 200 কেজি কার্তুজ উদ্ধার গাড়ি থেকে। বর্ষবরণকে হামলার ছক ছিল রাজস্থানে। গাড়ি আটকে তল্লাশি করার সময় চোখ কপালে ওঠে পুলিশের। গাড়ির ডিকি খুলতেই দেখা গেল থরথরে সাজানো বিস্ফোরক। গাড়িতে অন্তত 150 কেজি বিস্ফোরক মজুদ ছিল বলে অনুমান পুলিশের। বর্ষবরণের প্রাককালে রাজস্থানের টং থেকে এত পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয় চাঞ্চল্য ছড়িয়েছে। দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুজনই রাজস্থানের বন্দি জেলার বাসিন্দা। ডিএসপি সঞ্জয় মিশ্র জানিয়েছেন, গোপন সূত্রের খবর পেয়ে বারণী থানা এলাকায় একটি গাড়িকে আটক করা হয়। সেই গাড়ির মধ্যে ছিল ইউরিয়া সারের বস্তা, তবে সেটা শুধুই লোক দেখানো। বস্তার মধ্যে ছিল প্রায় 150 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। পুলিশ জানিয়েছে, ধৃতেরা বন্দি থেকে টঙ্কে বিস্ফোরক নিয়ে যাচ্ছিলেন। শুধু অ্যামোনিয়াম নাইট্রেট নয়, 200 কেজি কার্তুজ এবং প্রায় 1100 মিটারেরও 6 বান্ডিল সেফটি ফিউজ তারও উদ্ধার করেছে পুলিশ। তাদের অনুমান কোনো হামলার ছক কষা হয়েছিল, তবে কোথায় কিভাবে হামলার পরিকল্পনা ছিল তা এখনো স্পষ্ট নয়। এর নেপথ্যে কারা জড়িয়ে তা জানার চেষ্টা করছে পুলিশ। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তার আর্জি নিয়ে মোদি সাক্ষাৎ অধীর চৌধুরীর। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থা নিয়ে অভিযোগ জানাতে সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর দেশের বিভিন্ন রাজ্যে হেনস্থা এমনকি পিটিয়ে খুন করার ঘটনা উল্লেখ করে কংগ্রেস নেতা জানান, ভারতের নাগরিকদের দেশের বিভিন্ন রাজ্যে কাজ করার অধিকার আছে। সেক্ষেত্রে শুধুমাত্র বাংলাভাষী বলে তাদের বাংলাদেশি সন্দেহ করে যেভাবে হেনস্থা করা হচ্ছে সেই বিষয়ে প্রধানমন্ত্রীকে নজর দেওয়ার আর্জি জানিয়েছেন কংগ্রেস নেতা। সম্প্রতি অধীর চৌধুরী জেলা মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক বাংলাভাষী জুয়েল শেখকে উড়িষ্যায় বাংলাদেশি সন্দেহে পিটিয়ে খুন করা হয়। সেই ঘটনা নজরে এনে প্রধানমন্ত্রীর কাছে বাংলার পরিযায়ী শ্রমিকদের বিজেপি শাসিত রাজ্যগুলিতে নিরাপত্তার আবেদন জানান কংগ্রেস নেতা। তিনি আরও জানান যে পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা বাংলাভাষী এবং বাংলাদেশিদের মধ্যে পার্থক্য না করে যেভাবে কোনো কারণ ছাড়া তাদের জেল এবং ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে সেই বিষয়েও প্রধানমন্ত্রীকে নজর দেওয়ার আর্জি জানিয়েছেন কংগ্রেস নেতা। এক সন্তানে থামবেন না, আরও চাই। হিন্দু জনসংখ্যা বাড়াতে দম্পতিদের বার্তা হিমন্ত বিশ্ব শর্মার। মঙ্গলবার অসমের বরপেটা জেলায় একটি সরকারি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, সংখ্যালঘু এলাকায় মুসলিমদের জন্মহার অত্যন্ত বেশি, অথচ দিনের পর দিন হিন্দুদের জন্মহার কমতে শুরু করেছে, যার জেরে ওদের সঙ্গে আমাদের জন্মহার বৃদ্ধির ব্যবধান অনেক বেশি। এরপরে মুখ্যমন্ত্রী বলেন, হিন্দু দম্পতিদের আমার প্রস্তাব, আপনারা একটি সন্তানে থেমে থাকবেন না, কম করে 2টি সন্তান নেবেন, সম্ভব হলে 3টি সন্তানের জন্ম দিন। পাশাপাশি মুসলিমদের 7 থেকে 8টি করে সন্তান না নেওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী। হিন্দুদের জন্মহার বাড়ানোর প্রেক্ষিতে হিমন্তের যুক্তি, হিন্দুরা যদি বেশি সন্তানের জন্ম না দেয় তাহলে তাদের পরিবারে দেখাশোনা করার কেউ থাকবে না।
সমাজ মাধ্যমে অশালীন ছবি ভিডিও রুখতে নতুন নির্দেশিকা জারি কেন্দ্রের, অনলাইন প্ল্যাটফর্মগুলিকে হুঁশিয়ারি। সমাজ মাধ্যম সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছবি ভিডিও সহ অশালীন কন্টেন্ট রুখতে এবার নতুন পদক্ষেপ জারি করল কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে শিশু কিশোরীদের অশালীন ছবি ভিডিও প্রচারে। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, এ ধরনের বেআইনি পোস্ট রুখতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলে সরকারি বার্তায় জানানো হয়েছে। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মগুলিকে সোমবার এ বিষয়ে সতর্কবার্তা পাঠিয়েছে। অশালীন এবং বেআইনি কন্টেন্ট যাচাই করার জন্য পরিকাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তন করারও পরামর্শ দেওয়া হয়েছে ওই সতর্কবার্তায়। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের ওই সতর্কবার্তায় বলা হয়েছে, অনলাইন প্ল্যাটফর্মগুলিকে মনে করে দেওয়া হচ্ছে যে তারা তথ্য প্রযুক্তি আইনের ৭৯ ধারা অনুযায়ী তাদের প্ল্যাটফর্মে আপলোড, প্রকাশিত, হোস্ট, শেয়ার বা প্রেরণের ক্ষেত্রে তৃতীয় পক্ষের তথ্যের ক্ষেত্রে দায়বদ্ধতা থেকে অব্যাহতি পাওয়ার শর্ত হিসাবে যথাযথ সতর্কতা পালন করতে আইনত বাধ্য। বছর শেষের আগে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন পার্থ চট্টোপাধ্যায়। হাতে চোট পেয়ে ২৫ দিন চিকিৎসাধীন ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। বর্ষ শেষের আগে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার দুপুর ১:৪ নাগাদ তাকে ছুটি দেওয়া হয় ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের বেসরকারি হাসপাতাল থেকে। বেলা ১:৩০ নাগাদ তিনি নিজের নাকতলার বাড়ি বিজয়কেতনে ফেরেন। পরিবার সূত্রে খবর, আপাতত তাকে কিছুদিন বাড়িতে বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসকরা। নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে ৩ বছর ৩ মাস ১৯ দিন পর ১১ নভেম্বর জেল থেকে মুক্তি পাওয়ার পর বাড়ি ফিরেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। যদিও শেষ মার্চে কলকাতার এই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।